এই বাড়িতে যখন বউ হয়ে আসি, দুজন মানুষকে আমার একদমই সহ্য হতো না। তার মধ্যে একজন আমার স্বামী, অন্যজন আমার শাশুড়ি। আর এই বাড়ির অন্য তিন বউকে আমার মানুষই মনে হতো না। সত্যি বলতে কি, তাদের দেখে আমার মায়া হতো। আমি এই বাড়ির সর্বশেষ বউ। আমার বড় তিন যা, এদের সবার স্বামী প্রবাসী। এখন এই ভাইদের দেখার সৌভাগ্য আমার হয়নি। শুধু আমার সাহেবই দেশে বিজনেস করেন। সবার ছোট ছেলে হওয়াতে আমার শাশুড়ি ওনাকে নিজের থেকে দূরে রাখতে চাননি। আমার স্বামীর যখন 5 বছর বয়স, তখন আমার শ্বশুর দুনিয়ার মায়া ত্যাগ করেন, আল্লাহর ডাকে সাড়া দেন। তখন থেকে আমার শাশুড়ি একলা হাতেই ছোট ছোট ছেলে মেয়েদের বড় করে তোলেন। সব বাচ্চারাই 15 বছরের কম বয়সী ছিল। শত কষ্টের পরেও এই অপূর্ব সুন্দরী বিধবা মহিলাটি সন্তানদের ইন্টার পর্যন্ত পড়ালেখা করিয়েছেন। এমনকি 2 মেয়ে সন্তানেরও পিছিয়ে রাখেননি। ওনার ব্যাপারে যেন প্রথমে ওনার প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে এসেছিল। যখন এই বাড়িতে আসে, সেই শ্রদ্ধা ঘৃণায় রূপ নিতে সময় নেয়নি। মনে হতো কোনো মা এত কঠোর কীভাবে হতে পারে। একমাত্র আমার সাহেবই উচ্চশিক্ষিত এবং দেশে বিজনেস করেন। ভাইদের টাকায় বিজনেস করে দেশের সম্পদের পাহাড় গড়েছেন। এখন উনি বিজনেসের ব্যাপারে আবেগহীন পাক্কা একজন ব্যবসায়ী। তবে এদের মধ্যে একটা জিনিস বেশ ভালো লাগে, এরা ভাইয়ে ভাইয়ে প্রচণ্ড মিল। একে অপরকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, একে অপরের মমতাকে খুবই মূল্যায়ন করে। সবচেয়ে বেশি মূল্যায়ন করে আমার শাশুড়ির মতামতকে। বলা যায় ওনার কথার উপর এক চুল পরিমাণও নিজের মত প্রকাশ করেন না। উনি সাপকে ব্যাঙ বললে ওরাও বিনা বাক্যে মেনে নেবে। আর এই জিনিসটাই আমার একদমই অসহ্যকর। ওনাদের বাড়িটা উপজেলা ভিত্তিক, যে শহরগুলো হয় না, প্রায় শহরের ছোঁয়া লেগেছেন, কিন্তু আশেপাশের গ্রামীণ পরিবেশ শহরটাকে অনেক বেশি সুন্দর করে তুলেছে। এই বাড়িটা আমার কাছে আরেকটু অদ্ভুত মনে হয়। বিশাল বড় বাউন্ডারি, কি নেই এতে? মাঝারি সাইজের পুকুর, পুকুরের চারপাশে বেশ উঁচু বাউন্ডারি ওয়াল। পুকুরের পাড়ে নানা রকমের ফলের গাছ। সেখানে আপেল, আঙুর, কমলা, ডালিম, সফেদা থেকে শুরু করে নানা বিদেশি ফল সবসময় পূর্ণ। আর এই পুকুরের বাউন্ডারিতে একমাত্র বাগান পরিচর্যা ছাড়া বাইরের সব পুরুষ সদস্যদের প্রবেশ নিষিদ্ধ। এই এক আজব বিষয়। তবে সব বউরা যখন খুশি পুকুরে যেতে পারবে। উঠানের এক কোণে লোহার বড় একটা দোলনা, যেখানে অনায়াসে দুজন মানুষ আরাম করে শুইতে পারবে। কয়েকটা সাইকেল। প্রথম দেখে আমার মনে হয়েছিল এখানে বড় সাইকেল চালানোর মতো কেউ নেই। তবে এত সাইকেল কেন? আমার খুব বিরক্তি লাগে। শহরে নিজেদের বিশাল বড় বাড়ি থাকার পরও এরা কেন গ্রামে পড়ে থাকে? তবে শহরের সব সুযোগ সুবিধাও ভোগ করে, নিজেদের গাড়ি ছাড়া কোথাও যায় না। দুই বাড়িই খুব আধুনিকভাবেই তৈরি হয়েছে। শুনেছি বড় ভাইয়েরা বিদেশি সিস্টেমে সব কিছু করেছেন। আর আমি অনার্স 3rd ইয়ারে পড়া অবস্থায় বাবা আমার পড়ালেখা, আমার মতামতের কোনো তোয়াক্কা না করে এ বাড়িতে আমার বিয়ে ঠিক করেন। আমার সাহেবের সাথে বাবার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক। ব্যবসার দিক দিয়ে এদের পরিচয়। এ বাড়িতে আসার পর থেকেই শুধু বাবার উপর প্রচণ্ড রাগ হতো। কেন বাবা এমন করলো? এমনিতেই বাবা খুব শান্ত মানুষ, মায়ের কথার বাইরে কথা বলেন না। কিন্তু আমার বিয়ের ব্যাপারে বাবা এত দৃঢ় কীভাবে হলেন বুঝে আসে না। মায়ের কোনো কথা শোনেননি। এমনকি মাকে কয়েকবার এমনভাবে বকা দিয়েছেন, আমার গরম মেজাজের মা চুপ করে থাকতে বাধ্য হয়েছে। হয়তো এই নতুন রূপটি মাকে বেশ অবাক করেছিল, যেমন আমরাও সবাই অবাক হয়েছিলাম। এবারে 3 বউয়ের 5টা সন্তান। 2 বউয়ের ছোট বাচ্চাটি সহ বাড়ির সবাই ফজরের আজানের সাথে সাথেই ঘুম থেকে জেগে যায়। 5 বছরের ছোট বাচ্চাটিরও নামাজ পড়তেই হবে। কোরআন শেখা শুরু করেনি, কিন্তু মায়ের সাথে মুখে মুখে দোয়া পড়তেই হবে। এশার নামাজ পড়ে রাতের খাবারের পরপরই সবার কেমনে ঘুম আসে আমি বুঝতে পারি না। আমার খুব রাগ হয়, আমি সারা রাত ঘুম আসে না। আমার ঘুম আসার টাইমে এরা জেগে যায়। আমার সারাদিন খুবই বিরক্তিতে দিন কাটতো। দুপুরে একটু ঘুমোতে পারতামও না। 1.5-2 ঘন্টা আসরের আজানের সাথে সাথেই সবাই উঠে যাবে। এত কষ্ট, এত অসহ্য। আমার যাদের দেখলে মনে হয় এরা আমার শাশুড়ির ভয়ে এমন, নাকি এরা স্বভাবগতভাবেই এমন। বাড়ির যে কোনো কাজ এরা কার আগে কে করবে ভেবে পায় না। বুয়াও আছে, আবার পার্মানেন্ট কাজের মেয়েও আছে। তাও শাশুড়ি গোসল করার পর এরা কার আগে কে শাশুড়ির কাপড় ধুয়ে দিবে প্রতিযোগিতা করে। আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ এদের হিংসা ঈর্ষা ছাড়াই বোধ হয় দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমার স্বামী, সে রুমের ভেতর খুব খুব ভালো একজন স্বামী। খুব হেল্পফুল, কেয়ারিং, লাভিং। আমাকে ছোট বাচ্চাদের মতো স্নেহ করেন, ভালোবাসেন, বুকের গভীরে আগলে রাখতে চান। সবসময় একটা কথা বলেন, প্লিজ সুমাইয়া, মায়ের অবাধ্য হয়েও না। মা আমাদের বহু কষ্ট বড় করেছেন। কিন্তু রুমের বাইরে আসলে সে অন্য মানুষ। আমার রাগ হতো, কেন সে আমায় সাপোর্টে কিছু বলতে পারে না। আমি বাবার বাড়ি যেতে চাই, কিন্তু না, নির্দিষ্ট সময় না হলে যেতে পারবো না। একবারে একটা বউ বাবার বাড়ি যেতে পারবে, 10 দিন থেকে আসার পর অন্য বউ যেতে পারবে, সিরিয়াল করে। কি অদ্ভুত!
কারো যেতে ইচ্ছে হলেও যেতে পারবে না। বিয়ের 1 মাসের মাথায় সেদিন তো আমার আশ্চর্যের চরম সীমা পার হয়ে গেছে। রাতে নামাজের পর বাচ্চারা যখন ঘুমিয়ে গেল, শাশুড়ি বললেন, ও বউ, তোমরা সবাই একটু সাজুগুজু করো তো, সবাই শাড়ি পরো। দেখলাম সব বউ খুশি মনে সাজুগুজু করতে চলে গেল। আমার আশ্চর্যের ঠেলা সামলাতে সময় লাগছিল বলে দেরি হচ্ছিল। শাশুড়ি আবার বললেন, মারে, আমার ইয়াসির বাসায় আছে, তাই সাজতে বলছিলাম। যদি তোমার সাজতে ইচ্ছে না করে না সাজো, সমস্যা নেই। আমি এমনিতেই সাজুগুজু করতে ভালোবাসি। কিন্তু এই মহিলার কথাই বিরোধিতা করার জন্যই আমি না সেজে সোজা রুমে চলে গেলাম। একটা জিনিস মাথায় ঢুকছে না, আমার না হয় ইয়াসিরের বাসায় আছে বলে সাজতে বললেন, কিন্তু সব ভাবিদের কেন সাজতে হবে? যার উত্তর জানলাম পরের দিন ওরা সবাই রাতে জামাইদের সাথে ভিডিও কলে কথা বলে। এরপরে প্রায় দেখতাম ওরা রাতে সাজতেছে। সেদিন আমার বড় জায়ের ছেলেটা প্রি পজিশনের ব্যবহারে কিছু ভুল এক্সাম্পল পড়ছিল। আমি পাশেই ছিলাম। আমি তার ভুলটা ধরিয়ে দিয়ে কি এক মহাবিপদে ডেকে এনেছি। শাশুড়ি বললেন, সুমাইয়া, আজ থেকে তুমি টাইম করে এদের 3 জনকে পড়াবে। উফ, কি যে অসহ্য লাগছিল কথাগুলো। ওনার সামনে তো কিছুই বলতে পারিনি, কিন্তু রুমে গিয়ে ইয়াসিরের সাথে অনেক ঝগড়া করি। ওকে এত এত কথা শুনিয়েছি, সে পাল্টা একটা কথাও বলেনি। আমার এত এত তির্যক কথার বিনিময়ে আমার আরও ভালোবাসায় ভরিয়ে দিয়ে একটা কথাই বলেছিল, সুমাইয়া, মায়ের কথা শুনে দেখো না, হয়তো তোমারই ভালো লাগবে, আমার ভালো লাগবে না। তোমার সব ভাবিদের উপর যেমন চাপিয়ে দিয়েছে, সব কিছু তেমনি আমাকেও তাই করতে বলছে। তুমি ভুল বুঝছো। মায়ের দেওয়া দায়িত্ব পালনে ভাবিদের কখনো বিরক্ত হতে দেখেছ? তারা বরং খুব হাসি মুখেই সব দায়িত্ব পালন করে। তা ঠিক, তারা কখনো বিরক্ত হন না। এমন নয় যে খুশি হওয়ার ভান ধরে, সত্যিকারভাবে খুশি হয়ে ওরা শাশুড়ির দায়িত্ব পালন করে। কিন্তু ইয়াসির কিভাবে জানলো? সে তো কখনো ভাবিদের চেহারাও দেখেনি। এবারের আরেকটা খুবই আজব নিয়ম, একটা মাত্র পুরুষ মানুষ কিন্তু তার সামনে কেউ যায় না, শুধু শাশুড়ি ছাড়া। টেবিলে খাবার দিয়ে সবাই আড়ালে চলে যায়। অবশ্যই নিয়মটা আমার ভালোই লাগে। যদি ইয়াসির ও সুন্দরী ভাবিদের সাথে ঠাট্টা মশকরা করতো, আমার ভালো লাগতো না। যাক, শুধুমাত্র ইয়াসিরের কথা রাখার জন্য বাচ্চাদের পড়ানো শুরু করলাম। 3 জনকে 3 টাইমই পড়াই। আগের টিচারকে বিদায় করা হয়েছে। প্রথম দিকে ওদের পড়াতে ভালো না লাগলেও আস্তে আস্তে বেশ ভালো লাগতো। বাচ্চা 3টাই অতি ব্রিলিয়ান্ট। বাচ্চাদের 3 টাইম পড়াইয়ে আমি খুব ক্লান্ত হয়ে যেতাম। ঘরের কাজ করতে কিছুই মন চাইতো না। তাও শাশুড়ির ভয়ে কাজ করতে গেলাম। এমনিতেই বড় যা আমার কাছ থেকে ঝাড়ু কেড়ে নিয়ে বলল, তোমার কোনো কাজ করতে হবে না, এটা মায়ের আদেশ। সাথে মা রুম থেকে বলে উঠল, হ্যাঁ রে বউ, তোমার কাজের চিন্তা করতে হবে না। তুমি মানুষ নাকি কত কষ্ট করে আমার নাতিনদের জন্য, আবার কাজও না। মা, আমি এতটাও খারাপ নই। মনে হলো প্রথমবার এই মহিলাকে একটু ভালো মনে হলো। যাক, কাজ থেকে তো মুক্তি পেলাম। তার উপর এমন ট্রিট পেতে নিজেকে রাজকুমারী মনে হতো। যেহেতু কাজ করতে হয় না, নিজের পড়ালেখার পাশাপাশি এদেরও পড়াতে একটু মনোযোগী হলাম। পড়ার কিছুদিন পর, সম্ভবত 1 মাস পর, আমি এত বেশি অবাক হয়েছি, আমি কয়েকটা হার্টবিট বোধহয় মিস করে গেলাম। আমার শাশুড়ি আমার হাতে 8,000 টাকা সহ এক খাম তুলে দিয়ে বললেন, আগের মাস্টারকে 7,000 দিতাম, তোমাকে 1,000 বাড়িয়ে দিলাম, কারণ তুমি আমার নাতিদের অনেক আদর করে পড়াও। তাছাড়া খুব কষ্ট করে নিজের পড়ার পাশাপাশি এদেরও পড়াও। আমি কখনো ভাবিনি এদের পড়িয়ে টাকা নিব। আমি বাচ্চাদের ভালোবাসি। ওরা যখন ছোট আম্মু বলে পাগল করে তোলে, আমার বেশ ভালো লাগে। শাশুড়িকে বললাম, না মা, আমার টাকা লাগবে না। আপনার ছেলে আমাকে কোনো কিছুর কমতি রাখেনি। না চাইতে আমার হাত খরচ দিয়ে দেয়। রাখো বৌমা, এটা তোমার কষ্টের ফসল, আর তোমার প্রতি আমার কৃতজ্ঞতা। না নিলে আমি কষ্ট পাবো। না চাইতেও নিলাম, কিন্তু এক অন্যরকম তৃপ্তি পেলাম। জীবনে প্রথম নিজের উপার্জনের টাকা। মনে আসলো উনি বোধহয় সব বউদেরই কোনো না কোনোভাবে এভাবে পুরস্কৃত করেন। হয়তো তাই ওনার বউরা কোনো কিছুতে বিরক্ত হয় না। এর কিছুদিন পরেই আমার পরীক্ষা। আমি ইয়াসিরকে নিয়ে বাবার বাড়িতে চলে গেলাম। এত আনন্দ লাগছিল। অনেকদিন পরে বাবার বাড়িতে একটু আনন্দ করে বেশি দিন থাকতে পারবো। শাশুড়ি বলে দিয়েছেন, যতদিন আমার পরীক্ষা শেষ না হবে ইয়াসির যেন আমার বাবার বাড়িতেই থাকে। আমার খুশি কে দেখে? এত খুশি হয়েছি, ইয়াহু বলে এক চিৎকার দিয়ে উঠলাম। আওয়াজটা এত বড় হয়ে গিয়েছিল, ইয়াসির আমার মুখটাই চেপে ধরল। আমি ওর দিকে তাকিয়ে মুচকি হেসে চুপ হয়ে গেলাম। প্রায় 1.5 মাস পর বাবার বাড়িতে রাত জেগে সকালে একটু ঘুমানোর সুযোগ পেলাম। খুব খুশি হয়ে বসেছিলাম সারা রাত। পড়বো আর ভোরে ঘুমাবো। কিন্তু না, কেমন যেন অভ্যাস হয়ে গেছে। এশারের নামাজের কিছুক্ষণ পরেই হাই আসতে লাগলো।
ইয়াসির অলরেডি বিছানায় গোছানো শুরু করে দিয়েছে। খানিকটা ব্যঙ্গ করে বললাম, এই তুমি এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছ কেন? এখানে তো আর তোমার মা নেই। ভোরে উঠে নামাজ না পড়লে তোমাকে বকবে। প্রথমত নামাজ আমি মায়ের জন্য পড়ি না। হ্যাঁ, মায়ের শাসন আমাকে নামাজ অভ্যস্ত হতে সহায়তা করেছে। আমি অধিকাংশ সময় শহরে থাকি, সেখানেও আমি নামাজ কাজা করি না। সোমবার, বৃহস্পতিবার আরবি মাসের মাঝখানে সুন্নত রোজাগুলো আমার বা আমাদের কাছে ফরজ রোজার মতো হয়ে গেছে। বাপরে বাপ, এত এত রোজা কেমনে পারো? কিছুটা অভ্যাস বশত হলেও মোটামুটি সুন্নতকে ভালোভাবেই রাখা। আসলে তোমার মা খুবই কঠোর। ইয়াসির হালকা মুচকি হেসে বললেন, এত তাড়াতাড়ি নির্ণয় করে ফেললেন? কিছুটা সময় না হয় যাক, আমি এই ব্যাপারে আর কথা বাড়ালাম না। উনি শাশুড়ি, গুরুজন, আমার পরিবার থেকে আমি শিক্ষা পাইনি। আমিও শুয়ে পড়লাম। তবে খুব ভালো লাগছে, অনেকদিন পর একটি নিশ্চিন্তে ঘুমাতে পারবো। বড় ওঠার টেনশন নেই। ইয়াসিরের সাথে একটা এটা সেটা বলতে বলতে অনেক রাত হয়ে যায়, কিন্তু তাও কীভাবে যেন ফজরের আজানের সাথে সাথে ঘুমটা ভেঙে যায়। কিন্তু ঘুমের জন্য চোখ খুলতে পারছি না। লক্ষ্য করলাম ইয়াসির বিছানায় নেই। আধা ঘুম আধা জাগানোর মধ্যেই বললাম, কেমনে পারে? যখন পরিপূর্ণ ঘুম ভাঙলে দেখলাম ইয়াসির কোরআন তেলাওয়াত করছেন। খানিক রাগ দেখিয়ে বললাম, আমাকে ডাকনি কেন? ডাকলে তুমি উঠতে, না উঠলে পানি ঢেলে দিতে। না, আমি জোর করে তোমার কাছে কিছুই আশা করি না। একটু আওয়াজ নিচু করে খানিকটা বিড়বিড় করে বললাম, তাই তো এখনও স্বামীর অধিকারটুকু আদায় করনি। নিজের বিয়ে করা বউ থেকেও দূরত্ব বজায় রাখো। একই বিছানায় থেকেও কত দূরত্ব। আমি জানি সে শুনছি, তাও না শোনার ভান করে বললাম, তুমি যা আদায় করবে ভালোবেসেই, মায়ের ভয়ে, অন্য কারণে নয়। আমার বিশ্বাস তুমি আমার রঙই রাঙিয়ে যাবে, যেটা আল্লাহর রং, ইসলামের রং। আমি কথা না বাড়িয়ে ওয়াশরুমে চলে গেলাম। আমরা দুই ভাই বোনের মধ্যে 5 ওয়াক্ত, বিশেষ করে ফজরের নামাজের অভ্যাস না হলেও মা ফজরের আগেই ঘুম থেকে উঠে যায়। ইশরাকের সালাত আদায় করে সকালে নাস্তা রেডি করে। ইয়াসির সহ বাবার বাড়িতে যাওয়ার পর থেকে দেখতাম মা ফজরের সালাত আদায় করে নাস্তা রেডি করছে। হয়তো ইয়াসির ভোরে উঠে বলে, ওমা, ফ্রেশ হয়ে এসে দেখলাম ইয়াসির রুমে খাবার নিয়ে এসেছে। বলল, হা করো, আমি খাইয়ে দিচ্ছি, তুমি পড়া শুরু করো। কাল পরীক্ষা, রাতেও পড়া হয়নি। কিছুটা অবাক হলেও বেশ ভালো লেগেছে। বিয়ের আগে নিজের হাতে কয়বার খাবার খেয়েছি বোধহয় গুণে দিতে পারবো। হয় মা নয়তো বাবাই খাইয়ে দিত একমাত্র, এবং বড় মেয়ে হওয়াতেই বাবা মায়ের সব আদর পুরোপুরি আমার ভাগিয়ে ছিল। শ্বশুর বাড়িতে তো সবার সাথেই খেতে হয়েছে, কিন্তু বাবার বাড়িতে প্রথমবারের মতো ইয়াসিরের স্নেহময়ী রূপ দেখে চোখের কোণায় পানি জমা হয়ে গেল। বাবা আমার সবচেয়ে প্রিয় মানুষ। মা সবসময় আক্ষেপ করে বলতো, জানি না বিয়ের পরে তোকে এত যত্ন করে কে ভালোবাসবে। এখানে বাবার হাতে এত আদরে বড় হচ্ছিস, না জানি শ্বশুর বাড়িতে কেমন হবে। মনের অজান্তেই অস্পষ্ট সুরে বেরিয়ে এলো, বাবার রাজকন্যাটি এখন স্বামীর রানী। ইয়াসের কথাটি খেয়াল করে মুচকি হাসি দিয়ে বলল, হয়েছে, এত ব্যাখ্যা দাঁড় করাতে হবে না, পড়তে বসম। পরের দিন পরীক্ষা দিয়ে আসার সময় আবার সেই স্বাধীন চেতনা বিন্দাস জিন্দিগি উপভোগ করার জন্য গাড়িতে না গিয়ে ইয়াসিরকে বলে রিকশায় বসলাম। রিকশার হুড ফেলে দিয়ে আইসক্রিম খেতে খেতে বাসার দিকে রওনা দিলাম। অনেক দিন পর বেশ মজা লাগছিল। এই বাড়ি থেকে কয়েকবার দাওয়াত খেতে গিয়েছি। ওরে, ইয়া বড় এক জব্বার মতন বোরকা, পায়ে মোজা, দেখতে পুরোই খালাম্মা। আমি তো অশালীন পোশাক পরি না, হিজাব, 3 পিস, এতে কি প্রবলেম বুঝি না। আসার সময় ইয়াসিরকে বলে দিয়েছি, আমি এই জুব্বা পরতে পারবো না, প্লিজ জোর করো না, কথা রাখতে পারবো না। ওর চেহারা খানিকটা মলিন হয়েছিল, কিন্তু তা মুহূর্তে আবার মুচকি হেসে দিয়ে চুপ হয়ে থাকলো। সেদিন ওকে নিয়ে বেশ কয়েকটি সেলফি তুললাম, জামাইকে নিয়ে প্রথম ফেসবুকে পিক আপলোড করব বলে। এর আগেও বেশ কয়েকবার দিতে চেয়েও দেওয়া হয়নি। ওকে নিয়ে ছবি দিয়ে বান্ধবীদের কাছে বেশ ভাব দেখাতে পারবো। সে এতই আকর্ষণীয়, সুন্দর, সুঠাম দেহের অধিকারী। আর্মিদের মতো জিম করা পেটানো শরীর, ওর সাথে মানাতে হলে আমাকেও স্লিম থাকতে হবে। যদিও ওদের বাড়ির 3 বউকে দেখলে এখনও অবিবাহিতই মনে হয়, এত সুন্দর ফিগার। খুঁজে খুঁজে সুন্দরীদেরকে বাড়ির বউ করে এনেছে। বাসায় এসে মোবাইল নিয়ে পিক আপলোড দিতে যাব। সে কীভাবে যেন বুঝতে পেরে ঠিক সেই মুহূর্তে বলল, সুমু, কিছু কথা বলি, একটু মন দিয়ে শুনবে প্লিজ। তারপর না হয় মোবাইলের কাজ শেষ করিও। বলো। আমাকে পাশে বসে অনেকটা জড়িয়ে ধরেই বলল, শোনো সুমু, ধরো তুমি আমাদের ছবিটা আপলোড দিলে, এই যে আমার সুন্দরী বউটা সাজগোজ করে, তোমাকে আরও সুন্দর লাগছে। তোমাকে দেখে কত পুরুষ চোখের তৃপ্তি মেটাবে, কতজন তোমাকে নিয়ে খারাপ মন্তব্য করবে, হয়তো কেউ কেউ কমেন্টে এসেও লিখে যাবে,
এগুলো শুনতে তোমার নিশ্চয়ই ভালো লাগবে না, অথচ তুমি তাদের সেই সুযোগ করে দিচ্ছ। নামাজ রোজা না করলে আমরা একাই গুনাহগার হচ্ছি, অথচ তুমি বেপরদা চলে তোমার পরিবারের কর্তা ব্যক্তিরা সহ আরও কত শত জনই গুনাহগার হবে, তার কোনো ইয়ত্তা নেই। আমি তোমার বাবা হব দায়ুসের গুণাকার, আর মানুষের হায়াত মুহূর্তের কোনো ভরসা নেই। এই ছবিগুলো রেখে যদি মরে যাই, তাহলে যতদিন তোমার আইডি থাকবে গুনাহ হতে থাকবে। আরে আমি মারা গেলে তুমি আমার আইডি ডিঅ্যাক্টিভ করে দিও, পাসওয়ার্ড দিয়ে দিব। বিরক্ত হয়ে বললাম, কিন্তু সুন্দর ছবি, তাই কেউ যদি তোমার ছবি তোমার অজান্তেই প্রফিক হিসেবে ইউজ করে, তাহলে তো আর ডিলিটের সুযোগও থাকবে না। আমাদের সোয়াবের সুযোগ বন্ধ হয়ে গেল, কিন্তু গুনার পথ হয়তো কিয়ামত পর্যন্ত চালু থাকবে। ভাবতে পারো কি ভয়াবহ ব্যাপার। আরে বাবা, গুনাহ হলে আমার হবে, তোমার কি? আমার কি মানে? আমি তোমায় মানা না করা বা সাপোর্ট করার কারণে আমি দায়ুসের গুনাহগার হব। আর এই জন্য মা আমাদের সঠিকটা শেখানোর মানানোর চেষ্টা করেন। মাই হলো আমাদের পরিবারের প্রধান। তাহলে আমি বোরকা নিকাব ছাড়া পরীক্ষা দিতে গেলাম, তখন মানা করেনি কেন? কারণ ইসলাম এমন একটা ধর্ম যেখানে কাউকে কোনো বিধান চাপিয়ে দেয় না। ইসলামকে মন থেকে ভালোবেসে আদায় করতে হয়। ইসলামকে যদি তুমি অন্তর দিয়ে পালন না করো, তাহলে তো আল্লাহর কাছে কখনোই গ্রহণযোগ্য হবে না। সব কিছু বলার বা বোঝানোর সময় এবং সুযোগ থাকে। সময় সুযোগ মতো বললে আল্লাহর ইচ্ছায় অপরপক্ষকে মানানো যায়। তোমার মাঝে চাপিয়ে দেয়, বলা যায় জবরদস্তি করে। মায়ের ব্যাপারটা তুমি ধীরে ধীরে বুঝতে পারবে। আপাতত মাকে নিয়ে আমরা আলোচনা না করি কেমন? সে বাচ্চাদের মতো করে সব কিছু বোঝায়, আমায় এত ভালো লাগে, শুধু শুনতে ইচ্ছা করে। হ্যাঁ, সেদিন ইয়াসিরের কথা রেখেছিলাম, তার বোঝানোর ভাষাটা এত মধুর ছিল, না শুনে পারিনি। সে জবরদস্তি করেনি, কিন্তু কথাগুলো এমনভাবে বলল, মানতে বাধ্য হয়েছি। প্রপিকে আমার লাল শাড়ি লাল লিপস্টিকের যে ছবি দিয়েছিলাম, সেটাও ডিলিট দিয়েছি। ফেসবুকের গুনাহের ভয়াবহতাও ছিল, আবার ইয়াসিরের প্রতি কিছুটা ভালো লাগাও ছিল। এতদিন ওর প্রতি কিছুটা ভালো লাগা কাজ করতে শুরু করেছে। কেন যেন সে বাসায় না থাকলে খালি খালি লাগে, বুকটা খাঁকা করে। সেবার পরীক্ষা শেষে শ্বশুর বাড়িতে আসার পর ইয়াসিরের এক ফুফুকে দেখতে পেলাম, যার সাথে আগে কখনো পরিচয় হয়নি। উনি এসেছেন কয়েকদিন হয়েছে। আমাকে দেখে কেমন একটা ভাব ধরে বলে উঠলেন, ও রোকেয়া, কি বেপরদা মাইয়া ঘরে আনলি? বোরকা না পইরা বাপের বাড়ি থেকে শোর বাড়ি আইলো, তুই কিছু কইতে পারস না? অনুভূতি দেখলে পরানটা জুড়ে যায়। আমি সেদিন বোরকা না পরে চলে এসেছিলাম। ভাবলাম এইবার বুঝি রক্ষা নেই। দুই শাশুড়ি মিলে আমাকে কি ধোলাই না দেয় আল্লাহই জানে। আমার বাঁচানো কেউ নাই। ইয়াসির এমনিতেই মায়ের সামনে কিছু বলে না, সেখানে দিনের ব্যাপারে আমাকে সাপোর্ট দেওয়ার প্রশ্নই আসে না। আমার অবাক করে দিয়ে আমার শাশুড়ি বললেন, বুবু, সুমাইয়া আজকালকার পড়ালেখা জানার শহুরে মাইয়া, আমার পরিবারের সাথে মিলতে কিছুটা সময় লাগবে তো। সুমু বাচ্চা মানুষ, বাদ দাও তো। কি যে কষ্ট কাইয়া, এত বড় দেমড়ি মাইয়ারে তুই বাচ্চা কইলি? আর তাছাড়া বিয়ের পর কি এর পড়ালেখা কত? যাদের সাথে কাজ করব, এটাই তো দুনিয়ার নিয়ম। আরে বাবু, বোঝো না কেন? ও আমার ছোট ছেলের বউ, আমার সবচেয়ে ছোটটা। অন্যদের কাছে যত বড়ই হোক, আমার কাছে তো ছোটই। জানো বাবু, সুমাইয়া আমার নাতিদের পড়ায়, কত আদর করে পড়ায়, তুমি না দেখলে বিশ্বাসই করবে না। আমার ভাগ্য ভালো বলে ওর মতো বরং আমার সব বউদেরই আমি পেয়েছি। বিয়ের পর মাইয়া মানুষের এত পড়ালেখার কি দরকার? বাপু বুঝি না, আজকালকার মাইয়া কত ঢং। সেই চুলাই ঠেলতেই আইব। কি যে কব বউ, চুলা তো ঠেলতেই হইব, নয়তো নিজের রান্না কী করব। আর আজকালকার ছেলেরাও চুলা ঠেলে। আমার ইয়াসির বউদের চেয়ে ভালো রান্না পারে। মাঝে মাঝে বাড়িতে আসলে চুলা দখল করে। চুলা ঠেলার মধ্যে লজ্জার বা খারাপের কিছু নেই। আর শোনো বাবু, সুমাইয়া যদি পড়ালেখা না করতো, আমার নাতিদেরকেই পড়াইতো কত? বাইরের মাস্টার আসতো, কিন্তু সেটা বাধ্য হয়ে। সুমাইয়া যত শিক্ষিত হবে, ভবিষ্যতে আমার নাতিদের জন্য মাস্টার রাখতে হবে না। পুরুষ মানুষ ঘরে আসার সুযোগ থাকবে না। মেয়েরা পড়ালেখা না করলে আমাদের মেয়েদের তো ছেলেদের কাছে গিয়েই পড়তে হবে, তাই না? ফুফুর আগে ফুসতে ফুসতে আবার বললেন, না বাপু, আজকাল তোমার কি হইল? স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহস্ত, অথচ আজকাল মাইয়াকো সেই দিকে কোনো পাত্তাই নাই। আমাদের সময়ে আমরা স্বামীর কথাই বাইরে এক পাও দিতাম না। এই মাইয়াগুলার কথা শোনানো যায়ই না। বাবু, আমার ছোট বউ আজ পর্যন্ত এমন হয়নি যে সে আমার কথা রাখেনি। হ্যাঁ, হয়তো অন্য বউদের মতো খুশি মনে হয়নি, সেটা অন্য ব্যাপার। বাবু, আমাদের জামানায় আমরা ভুল জানতাম, স্বামীর পায়ের নিচে কখনো স্ত্রীর বেহেস্ত হতে পারে না। সঠিক হলো মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। স্ত্রী সেও কারো সন্তান, ওর মায়ের পায়ের নিচে ওর বেহেস্ত। হ্যাঁ, তবে এটা
আচ্ছা, স্বামী অসন্তুষ্ট রেখে স্ত্রী মারা গেলে সে জান্নাতে প্রবেশ করবে না। এটাও আছে, সর্বোত্তম পুরুষ সে যে তার স্ত্রীর নিকট উত্তম। এক্ষেত্রে বুবু আমাদের ধর্মটা খুবই ভারসাম্যযুক্ত ধর্ম। স্ত্রী বা স্বামী উভয়ের উপর অধিকার দেওয়া হয়েছে, যেখানে সবার উপর সবার হক আছে, সবার উপর সবাইকে মর্যাদা দেওয়া হয়েছে। হ্যাঁ, ধরো একজন স্ত্রী স্বামী খুব খারাপ, বিয়ের পর থেকে তাকে অত্যাচার করে, স্ত্রীর কোনো দায়িত্বই পালন করে না, তার পায়ের নিচে কীভাবে স্ত্রী বেহেস্ত হতে পারে? অন্যদিকে মা, সে জন্মের পর যদি কোনো দায়িত্বই পালন না করে, শুধু গর্ভধারণের কষ্টের জন্য সে সন্তানের সদাচরণের হকদার। হাদিসে বলা হয়েছে, মা যদি মুশরিকও হয় তবুও তার সাথে সদাচরণ করো। মুশরিক মানে শিরককারী, মানে শিরক করা ইসলামকে কবিরা গুনাহগুলোর মধ্যে সবচেয়ে বড়। সুতরাং মায়ের নিচে সন্তানের বেহেস্ত। বউ, বুঝতে পারছো? আমরা না হয় আগে জানতাম না, এখন জেনেও কেন ভুলভাল গুনাহ করব? ফুফুর আগে গজগজ করতে বললেন। হয় হয় জানি, তোর কাছে বউরা ছাড়া দুনিয়ার কেউই ভালো না। আমরা তো মানুষই না, তোর বউগুলার কোনো দোষই নাই। এগো পড়ালেখা করাইছস, ঘরের কাজ সব তুই করিস, এদের বাইন্দা খাওয়াইস। বুবু, তুমি ভুল বুঝছো, আমার কেন রান্না করে খাওয়াতে হবে? এটা এদের সংসার, এদের জামাইদের টাকা, এরা এদের নিজেদের জন্য সন্তানদের জন্য রান্না করে, সেখানের উপর আমি একা খাইতে তো কোনো সমস্যা নেই। বুঝেছি বুঝেছি, এবার তোর তিল তিল করে গড়া সংসারটা এদের দিয়া দে বলে আমার শাশুড়িকে কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেল। এইসব কথাই আমার সামনে হচ্ছিল। স্পষ্ট বুঝেছি আমার শাশুড়ির মুখ কিছুটা মলিন হলেও নিজেকে সামলে নিয়েছে। সে যাই হোক, আমার ভালোই লেগেছে। সবচেয়ে ভালো লেগেছে পায়ের নিচে বেহেস্ত নিয়ে বলা কথাগুলো। আমি এটা মানতাম না, কিন্তু এভাবে কখনো ভাবিনি। আমি যতগুলো শাশুড়ি সম্পর্কে শুনেছি তার মধ্যে কোনো শাশুড়ি বউকে এভাবে সাপোর্ট করে না, বউয়ের ত্রুটিগুলোকে এভাবে লুকায় না। আমি আমার বান্ধবীদের কাছে শুনেছি, তাদের অনেকের শাশুড়ি নামাজ কালাম পড়ে ইসলামের অনেক হুকুম আহকামি মেনে চলে, কিন্তু আবার বাইরের মানুষকে বউয়ের ত্রুটিগুলো বরং আরও অনেক কিছু বানিয়ে বানিয়ে বলে। যদিও আমার জানা মতে গীবত করা অনেক বড় গুনাহ, মিথ্যা অপবাদ দেয় তার চেয়ে বড় গুনাহ। সেক্ষেত্রে আমার শাশুড়ি এই বিষয়টা অনেক ভালো লেগেছে। ওনার অতিরিক্ত শাসনগুলো বাদ দিলে ওনার মধ্যে একজন বুদ্ধিমতী সুশিক্ষিত মহিলা লুকায়িত। যাক, বিকেলে ফুফু চলে যাওয়ার পর শাশুড়ি মা আমাকে নিয়ে পুকুর পাড়ে গেলেন। আমাকে কয়েকটা পেয়ারা পেড়ে দিয়ে বললেন, জানিস বউ, তোর শ্বশুর যখন মারা যাচ্ছে আমার শুধু ঘরের তলাটাই ছিল, পাশের জায়গাগুলো আমার ছেলেরা দ্বিগুণ দাম দিয়ে কিনেছে। এই বিটা ভরাট করার জন্য রাতের আধারে মাটি কেটেছি, যাতে আমার ছেলেদের কিছু টাকা বাঁচে। টাকা আমার কাছে তেমন মূল্যবান ছিল এখনও, তার চেয়েও বেশি মূল্যবান তিল তিল করে গড়ে তোলা আমার স্বপ্ন, ইসলামী পরিবার। আল্লাহর ইচ্ছে হয়তো আমি কিছুটা সফল। মারে, তুই আমার সবচেয়ে আদরের, এবং অন্য বউরাও। তোদের আমি শাসন করব, ভালোবাসবো। আমার শাসনে ভুল হতে পারে, তোদের ভালো নাও লাগতে পারে, কিন্তু অন্য কেউ তোদের দিকে আঙুল তুললেও আমার ভেতরটা জ্বলে ওঠে। আমি সহ্য করতে পারি না কেউ আমার বউদের কিছু বললে। আবার তোদের কারো কষ্ট হলে একটা শরীরের কষ্ট হওয়ার মতো আমারও ভীষণ কষ্ট হয়। জাহান্নাম সত্য, জাহান্নামের আগুন সত্য। মানে আমি ভাবতে পারি না আমি বা আমার কলেজের টুকরো বউ বাচ্চারা আগুনে জ্বলবে। আমি জানি তুই আল্লাহর রঙে রাঙিয়ে যাবি, যদি একটু চেষ্টা করিস, তবে সেটা খুব শীঘ্রই সম্ভব ইনশাল্লাহ। সেদিন অনেকগুলো পেয়ারা নিয়ে বাড়িতে আসি, বউ শাশুড়ি মিলে। বাড়িতে এসে বললেন, বড় বউ দেখো, সুমো পেয়ারা নিয়ে এসেছে, লবণ মরিচ দিয়ে মাখাও, সবাই মিলে খাই। বুঝেছিলাম উনি খুব বিচক্ষণ মহিলা, এমনি এমনি বাড়িয়ে সবাই ওনাকে এত মানে না। এত বড় সংসারটা এমনি এমনি এত সুন্দর টিকে নেই। ওনার বিচক্ষণতা, দূরদর্শিকতাই এই সংসারের মানুষগুলোকে এত ভালোবাসায় বেঁধে রেখেছে। আরও বুঝতে পারলাম উনি ওনার বউদের শাসন করতে পারবেন, কথা শোনাতে পারবে, অন্য কেউ খবরদারি করতে পারবে না। অবশ্য পুরো ব্যাপারটা আমার এত চমৎকার লেগেছে, অনেকক্ষণ ঘরের মধ্যে ছিলাম। মাঝে মাঝে বেশ অবাক লাগে, উনি পুরনো আমলের মহিলা, শিক্ষিত নয়, কিন্তু ইসলাম সম্পর্কে এত কিছু সঠিকভাবে কিভাবে জানে? শিক্ষাকে এত ভালোভাবে মূল্যায়ন শিক্ষিতরাও তো করতে পারে না। ওনার প্রতি একটু একটু ভালো লাগা কাজ করলেও ওনার নিষ্ঠুর শাসন ওনাকে আপন করে নিতে বাধা দিচ্ছে। বেলকনিতে বউরা যেতে পারবে না, উঠানের বাইরে যেতে পারবে না, নিচতলার লিভিং রুমে গল্প করা যাবে না। গল্প করতে চাও তো উপরে বসার ঘরে করো, নির্দিষ্ট টাইমে খেতে হবে। কি অদ্ভুত! বাড়ির সবচেয়ে ছোট মেয়ে, মাত্র 3.5 বছর বয়স, 3 নম্বর জায়ের মেয়ে, একেও বলে স্লিভলেস কাপড় পরানো যাবে না। কেন এত কঠোরতা? সেইবার বাবার বাড়ি থেকে আসার সময় খুব সুন্দর স্লিভলেস জামা আনি আমাদের আয়শা
মামনির জন্য। অবশ্য জামাটা আমি খানিকটা জেদ করে এনেছি, এত আদর লাগে ওকে, মাঝে মাঝে ইচ্ছে করে ওকে বুকের সাথে আটকিয়ে রাখি। শাশুড়ি দেখে খুশি হয়েছেন, কিন্তু মানাও করেছেন এটা পরিয়ে বাড়ির বাইরে যেন না নিয়ে যাওয়া হয়। খুব রাগ লেগেছিল। আমি শান্ত স্বভাবের মেয়ে হলেও সেদিন প্রতিবাদ করেছিলাম, কেন মা, এই বাচ্চা মেয়েটিকে আপনি পর্দা করাবেন নাকি ওর জন্য পর্দা ফরজ? পারলে ওকেও জোব্বা পরান। এই বাচ্চা মেয়েটিকে যে কাপড়গুলো পরান সে তো গরমে অস্থির হয়ে উঠবে। না রে মা, তোর প্রশ্নের কোনোটিই ওর জন্য নয়। প্রথম কথা, গরমটা ওকে সহ্য করার অভ্যাস করাতে হবে। আর দেখো না মা, হাতাচারা কাপড়ে আমার নাতনিটার হাতগুলো কত সুন্দর লাগে। যদি মা কোনো দুষ্ট লোকের নজরে পড়ে, ও মেয়েকে আল্লাহ আকর্ষণীয় করেই সৃষ্টি করেছেন, ওর উপর তো একসময় পর্দা ফরজ হবেই। তাই এখন থেকে ওকে পর্দার পাঠ পড়ান। যেটা রাগা মাথায় সে বুঝে কিনা সন্দেহ? হ্যাঁ, বুঝে না, কিন্তু আয়েশার মাথায় এই কথাগুলো জায়গা করে নেবে। আমার এই বিষয়ে কথা বলতে ইচ্ছে হলো না, অনেকটা রাগই হচ্ছিল। হয়তো শাশুড়ি বুঝতে পেরেছেন। শোনো মা, আজ রান্না নেই, উঠানে আয়, সবাই মিলে খুব মজা হবে। রাগে গজগজ করতে করতে উঠানে গিয়ে দেখি বাচ্চারা সবাই খেলতেছে, আর ভাবিরা কেউ সাইকেল চালাচ্ছে, কেউ দোলনায় দুলছে। শাশুড়ি জানেন আমি রেগে আছি, আমার দিকে তাকিয়ে সহাস্যে বললেন, জামা, তুই ওদের সাথে মজা কর, তোর ইচ্ছে তেমন, যেমন ইচ্ছে তেমন কর, দেখিস ভালো লাগবে। এই সাইকেল ভাবিরা চালায়। মেজবউ সাইকেল চালাতে জানতো। সে খুব দুরন্ত ছিল, সহজেই অভিমান করত। বাড়ির ছোট মেয়ে ছিল হয়তো, তাই এমন ছিল। ওর খুশির জন্য সাইকেল নিয়েছিলাম। পরে দেখি মেজবউ সবাইকে সাইকেল চালানো শিখিয়েছে। মেজবউ বলে সাইকেল চালালে শরীর মজবুত থাকে। বাবার বাড়িতে খুব আহ্লাদে বড় হয়েছে। আমি শাশুড়ি বলে তো ওর আবদার আহ্লাদ কেড়ে নিতে পারি না। ইয়েসের বাড়িতে না থাকলেও ওরা যা ইচ্ছে তাই করে, শুধু পর্দার মধ্যে থাকতে হয়, এই আর কি। ছোট বউ, আমি এসব শুনেছিলাম আর আনমনা হয়ে ভাবছিলাম, যে মহিলা দিনের ব্যাপারে এত কঠোর, সে কীভাবে বউদের সাইকেল চালাতে দিতে পারে, কীভাবে বউদের ছোট ছোট চাহিদারও খেয়াল রাখে। এসব ভাবতে ভাবতে কিছুটা আনমনা হয়ে গিয়েছিলাম। ওনার ডাকে চমকে উঠে ওনার দিকে ফিরতে আবার বললেন, তুইও বাবার বাড়িতে যেমন ছিলি তেমনভাবেই থাকতে পারবি। মনে মনে বলছিলাম, এত বাধা নিষেধের মধ্যে বাবার বাড়ির ফিলিং কখনো আসবে না। তিনি হয়তো আমার মনের ভাব বুঝতে পেরে আবার বললেন, আমি তোদের খুব শাসন করি তাই না? জানিস তো মা, নিচের বসার ঘরে যে কোনো সময় যে কেউ আসতে পারে। তোরা গল্প করার সময় তোদের কাপড় চোপড় ঠিক থাকে না। তোরা অপ্রস্তুত অবস্থায় যদি এমন কেউ আসে যার সামনে যেতে তোদের ভালো লাগবে না, এই জন্যই তোদের জন্য উপর আলাদা বসার ঘর বানিয়েছি। আমি অনেকটা আগ্রহী হয়ে বললাম, তবে বারান্দায় কেন যেতে দেন না? মারে, আমাদের বাড়িটা ঠিক মেন রাস্তার পাশেই, আর বারান্দাগুলো সব বলা যায় রাস্তার উপরেই। তোর ওইখানে দাঁড়িয়ে থাকলে রাস্তার যাত্রীদের সহজেই চোখে পড়ে যাবে। মানে আমি তোদের উপর জুলুম করি না, শরীয়তের বাইরে তোদের উপর কিছুই চাপিয়ে দেই না, দিব না। আমারও মেয়ে আছে, আমি তোদের প্রতি মানে পরের মেয়ের প্রতি যাই করব, আমার মেয়েদের উপরও সেগুলোই হবে। আমি তোদের কষ্ট দিলে আমার মেয়েরাও শ্বশুর বাড়িতে শান্তিতে থাকতে পারবে না। তাই আমার ছেলেদেরকেও বলে দিয়েছি, ওরা যেন কখনো বউদের প্রতি অন্যায় না করে। আর বিয়ের পরে মেয়েদের আসল বাড়ি স্বামীর বাড়ি, বাবার বাড়িতে ওরা মেহমান হয়েই যায়। মেয়েদেরও বলেছি ওরা যেন এখানে আসলে কখনো ভাবিদের ত্রুটি না খোঁজে। আমার বউদের ত্রুটি দেখার জন্য আমি আছি। আলহামদুলিল্লাহ, আমার মেয়ে দুটোই খুব ভালো আছে, যেমন তোরা ভালো আছিস। আর আমার মেয়েরা বাবার বাড়িতে আসলে ঠিক আমার কাছে যেমন আমার বউরাও তাদের সাথে তেমন আচরণ করে। তাদের মিল দেখলে আমার মন ভরে ওঠে। থাক, এসব কথা আরেকদিন বলবো, এখন ওদের সাথে যা। আমি ওখানে গিয়ে দোলনায় বসেছিলাম, কিন্তু আমার মাথা ঘুরছিল, ইনি কত সুন্দর করে সংসারটাকে নিজের মতো করে আগলে রেখেছেন, সবাইকে প্রচণ্ড আন্তরিকতায় বেঁধে রেখেছেন। বউগুলোকে দেখলে মনেই হয় না এই বাড়ির বউ, মনে হয় এটাই তাদের বাবার বাড়ি, এত স্বাধীন। ইয়াসির বৃহস্পতিবার বাড়িতে আসলে শাশুড়ি ইয়াসিরকে রুমে পাঠিয়ে দেন। সরাসরি বলেই দেন, রুমে যা, সুমাইয়া একা। ইয়াসির যতদিন বাড়িতে থাকে উনি প্রায় আমাকে বলেন, বউ রুমের দিকে যাও, দেখো ইয়াসিরের কিছু লাগবে কিনা। আমি বুড়ো হয়ে গেছি, আর কত ছেলেদের পিছনে সময় দিব। এবার ইয়াসিরের সব কিছু দেখার দায়িত্ব তোর। প্রথম প্রথম শুক্রবারে ফজরের নামাজের পর ঘুমালে ঘুম ভাঙতে দেরি হতো। অনেক সময় ইয়াসির আগে উঠে গেলে বা আমার উঠতে দেরি হলে দেখতাম ইয়াসির নাস্তা করে বাইরে ঘুরতে বেরিয়ে গেছে। আমি উঠে ভয় পেতাম যদি ইয়াসিরকে কেউ খাবার না দেয় বা উঠতে দেরি হয়েছে বলে বকা শুনি। কিন্তু না, ইয়াসিরের বউকে উঠে যে খাবার দিতে হবে এমন নয়,
আমার শাশুড়ি দিয়ে দেন। ওনার কথা হলো, ছেলেটা আগে আমার বউ আসছে সেদিন, এতদিন দিতে পারলে আজ কেন আমি বউদের জন্য বসে থাকবো। অনেক সময় দেখা যায় ভাবিরাও ঘুম থেকে ওঠেনি, কিন্তু উনি কাজের মেয়েকে নিয়ে নিজে নাস্তা রেডি করে দিয়েছেন। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লেগেছিল, কারণ আমার একটা পরিচিত পরিবার আছে যেখানে দুইটা কাজের মেয়ে থাকার পরেও বাড়ির ছেলেকে সকালে না খেয়ে যেতে হয়, এমনকি একটি অবিবাহিত বোনও আছে, তাও বউকে দেওয়ার জন্য সকালে নাস্তা দেয় না। এই কথাটি ওই শাশুড়িটি বউয়ের বদনাম করতে গিয়ে আমার মাকে বলেছিল। আমি মাকে এমনটা বলেছিলাম, ছেলের প্রতি এত দরদ থাকলে মাও নাস্তা দিতে পারে, বোনও দিতে পারে, বউকেই কেন দিতে হবে। আজ ঠিক এমনটা আমার শ্বশুরবাড়িতে দেখে বেশ ভালো লেগেছিল। বাপিরা সবাই মুচকি হাসে। একদিন মুচকি হাসার কারণ জিজ্ঞেস করাতে বললেন, আমাদের ওনারা দেশে আসলে যারটা এসেছে তার জন্য কাজ করা নিষেধ। উনি যতদিন বাড়িতে থাকেন, মায়ের কথা হলো, পুরুষের জন্য সবচেয়ে শান্তির স্থান হলো স্ত্রীর। আমার ছেলে এত কষ্ট করে দেশের বাইরে থাকে সবাইকে ছেড়ে, আমরা ভালো থাকার জন্য। ওরা কিছুদিনের জন্য বাড়িতে আসলে ওদেরকে ভালো রাখার দায়িত্ব আমাদের। তোরা যদি বাড়ির কাজে ব্যস্ত থাকিস তবে আমার ছেলেদের শান্তি কোথায়। তোমাদের বিয়ে হওয়ার পর থেকেই মাকে দেখি ইয়াসিরের সাথে তেমন গল্প করে না, বাড়িতে আসলে রুমে পাঠিয়ে দেয়। আমরা খেয়ে চলে যাওয়ার পর তোমাদের সাথে একসাথে খেতে দেই, এটাই আমার শাশুড়ির নিয়ম। আমাদের জন আসলেও আমরা দুজন একসাথে খাবার খাই যখনই সম্ভব হয়। অনেক সময় তো বাচ্চাদের জন্য একসাথে খাওয়া হয় না। উনি বলেন, যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বিদ্যমান সেই সংসারে শয়তান সহজে সুযোগ পায় না। শাশুড়ির ব্যাপারে এসব কথা শুনে আমি একেবারে থ হয়ে গেছি। এমনভাবে আমার ভাইয়ের বউকে নিয়ে আমার মাও হয়তো ভাবতে পারবে না। একজন সেই আমলের মহিলা কীভাবে এত গভীরভাবে ভাবতে পারে, তাও ছেলের বউদের নিয়ে। শাশুড়ির মমতাময়ী আরেক রূপ জেনে অবাক না হয়ে পারিনি। 3 নাম্বার বউটার প্রথম বাচ্চার পরে আবার প্রেগনেন্ট। ভাবি যদি কিছু খেতে ইচ্ছা করে উনি যেভাবেই হোক সেটার ব্যবস্থা করবেই। ভাবিকে নিয়ম করে ডাক্তারের কথা মতো খাবার খেতে বলা, ঠিকমতো ওষুধের কথা মনে করিয়ে দেওয়া, ঠিক সময়ে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া, টাইমের আগে বাপের বাড়িতে পাঠানো। আমার বিয়ের পর আমি ওনাকে শাশুড়ির মেয়ে ভেবেছিলাম, যেভাবে ওনার যত্ন নিচ্ছিলেন। পরে জানতে পারি উনি মাত্রই কনসিভ করেছেন। পরে ওনার কাছে শুনলাম এই টাইমে বউরা যখন ইচ্ছে বাবার বাড়ি যেতে পারে, কোনো বাধা নেই। বাহ, উনি শাশুড়ি, কিন্তু শাশুড়ির চেয়ে মাই বেশি। ধীরে ধীরে ওনার প্রতি কখনো ভালো লাগা, কখনো ভালোবাসা শুরু হয়ে গিয়েছিল, বুঝতেই পারেনি। ওনার সমস্ত বাধা নিষেধকেও ভালো লাগতে শুরু করেছিল, অন্য বউদের মতন। আমারও মাথায় ঢুকতে শুরু করেছে, উনি যা কিছু করছেন আমাদের আখিরাতের ভালোর জন্যই করছেন। কিন্তু উনি এখনও হয়তো বুঝতে পারেননি ওনার প্রতি আমাদের মনে সফট কর্নার তৈরি হয়েছে। সেদিন যখন উনি দুর্বলতার কারণে হঠাৎ বেহুশ হয়ে যান, সেদিন আমি বুঝেছিলাম ঠিক কতটুকু ওনাকে ভালোবেসে ফেলেছি। আমার শাশুড়িকে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি, কান্নায় ভেঙে পড়েছিলাম। শুধু মনে হচ্ছিল আমি ওনাকে হারিয়ে ফেলবো। ওনার জায়গায় আমার মা হলে হয়তো আমার এমন লাগার কথা। সেদিন সারা রাত ওনার রুমে কাটিয়ে দিয়েছিলাম। মনে হচ্ছিল আমি নিজের রুমে গেলেই ফিরে এসে ওনাকে পাবো না আর। অথচ ওনার সাথে ইয়াসিরও ছিল, তাও ওনাকে একা ছাড়তে পারছিলাম না। উনি চোখ খুলতেই শুধু বলেছিলাম, মা, আমাদের ছেড়ে কোথাও যেতে পারবেন না। এই সংসারের আমার আপনার ছেলেদের আপনাকে খুব প্রয়োজন বলে কেঁদে দিয়েছিলাম। উনি শুধু মুচকি হেসে আমার মাথায় হাত দিয়ে বলেছিলেন, এটাই তো আমার সংসার, আজ আমার সংসারটা পরিপূর্ণ। এভাবে থাকিস মা, আমার মা হয়ে, আমার মেয়ে হয়ে। এই হলো আমার শাশুড়ি।